পৃষ্ঠা ২৬। 5. আসিয়ানের সাংগঠনিক কাঠামো সম্পর্কে আলোচনা করো। আসিয়ানের সাংগঠনিক কাঠামো 1967 খ্রিস্টাব্দে 8ই আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাংকক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র মিলিত হয়ে আসিয়ান গঠন করে। এই 5টি মূল সদস্য বা প্রতিষ্ঠাতা রাষ্ট্র হল থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং সিঙ্গাপুর। বর্তমানে এর সদস্য সংখ্যা 10। পরবর্তী সময়ে ব্রুনেই বয়রাফলা হস্যৌ দন্তান্নয়কার হস্যই 1984, ভিয়েতনাম 1995 সালগুলো ব্র্যাকেটের মধ্যে, লাওস লয়াকার ও দন্তাসা, মায়ানমার ব্র্যাকেটে 1997 এবং কম্বোডিয়া ময়বয়কার ডাহাসুন্দুসয়াকার ব্র্যাকেটে 1999 এই সংগঠনে যোগদান করে। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে আসিয়ানের স্থায়ী সচিবালয় অবস্থিত। 2003 খ্রিস্টাব্দে আসিয়ান সম্প্রদায়ের 3টি স্তম্ভ বা স্তর গঠন করা হয়েছে, যথা আসিয়ান নিরাপত্তা কমিউনিটি, আসিয়ান অর্থনৈতিক কমিউনিটি এবং আসিয়ান সামাজিক সাংস্কৃতিক কমিউনিটি। 2019 খ্রিস্টাব্দে থাইল্যান্ডের ব্যাংকক শহরে আসিয়ানের সর্বশেষ শীর্ষ সম্মেলন ব্র্যাকেটে 35তম অনুষ্ঠিত হয়। আসিয়ানের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এখানে আলোচনা করা হলো। আসিয়ান সরকার প্রধানদের বৈঠক। আসিয়ানের কাঠামোর সর্বোচ্চ স্তরে অবস্থিত সদস্য রাষ্ট্রগুলির সরকার প্রধানদের বৈঠক। এটি হলো আসিয়ানের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ। প্রথানুসারে প্রতি 3 বছর অন্তর সরকার প্রধানদের বৈঠক বসে, তবে প্রতি বছর প্রথা বহির্ভূত বৈঠকও বসে। আসিয়ান বিদেশমন্ত্রীদের বৈঠক। আসিয়ান সংগঠনের দ্বিতীয় স্তরে রয়েছে বিদেশমন্ত্রীদের বৈঠক। সদস্য রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীগণ সংগঠনের নীতি ও কর্মসূচিকে নিরীক্ষণ ও বাস্তবায়নের জন্য প্রতি বছর মিলিত হন। এর পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলির অর্থনীতি সংক্রান্ত বিষয় মন্ত্রীদের বৈঠকের ব্যবস্থা আছে। ক্ষেত্রবিশেষে মন্ত্রীদের বৈঠক। প্রায় অর্থনৈতিক বিষয় কর্মসূচি প্রণয়ন ও কার্যকলাপ পর্যালোচনার জন্য আসিয়ান সংগঠনে ক্ষেত্রবিশেষে মন্ত্রীদের বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিল্প, পর্যটন, পরিবহন, কৃষি ইত্যাদি। অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠক। ক্ষেত্রবিশেষ মন্ত্রীদের পাশাপাশি রয়েছে অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠক ব্র্যাকেটে N E A M ব্র্যাকেট ক্লোজ, সবই ক্যাপিটাল লেটার। এই বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, সমাজ কল্যাণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। আসিয়ান সচিবালয়। আসিয়ানের সচিবালয় ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। এর প্রধান হলেন মহাসচিব। মহাসচিবের কাজ হল আসিয়ানের কার্যাবলী শুরু ও বলবৎ করা, সাংগঠনিক কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন এবং উপদেশ প্রদান করা। স্থায়ী কমিটি। আসিয়ানের বিভিন্ন মন্ত্রীদের অধীনে রয়েছে স্থায়ী কমিটি। আহ্বায়ক দেশের রাষ্ট্রদূতগণ হলেন এই কমিটির সদস্য এবং বিদেশমন্ত্রীগণ হলেন সভাধ্যক্ষ। মূলত সহযোগিতার ক্ষেত্ররূপে চিহ্নিত বিষয়গুলির প্রতিটি ক্ষেত্রের জন্য একটি করে স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা ও ব্যবস্থাপনা। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য আসিয়ানের বিভিন্ন বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা ও ব্যবস্থাপনা রয়েছে, যেমন আসিয়ান আর্থকোয়েক ইনফরমেশন, আসিয়ান ইউনিভার্সিটি নেটওয়ার্ক, আসিয়ান ট্যুরিজম ইনফরমেশন সেন্টার, আসিয়ান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্ল্যানিং সেন্টার, আসিয়ান স্পেশালাইজড মেটেওরোলজিক্যাল সেন্টার METEROLOGICAL প্রভৃতি। বক্সের মধ্যে মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে আসিয়ানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মসূচিসমূহ সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের পেশাগত এবং ব্যবসায়ী সংগঠনও গড়ে তোলা হয়েছে। এছাড়া বর্তমানে আসিয়ানের সঙ্গে সংযুক্ত প্রায় 58টি NGO রয়েছে। আসিয়ানের সাফল্য নির্ভর করে এই সকল সংগঠনের কাঠামো
কাঠামোর ভূমিকা ও কার্যকলাপের উপর। আসিয়ানের সাফল্য নির্ভর করে এই সকল সাংগঠনিক কাঠামোর ভূমিকা ও কার্যকলাপের উপর। পৃষ্ঠা 27। 6. আসিয়ানের কার্যাবলী ও সাফল্য আলোচনা কর। আসিয়ানের কার্যাবলী ও সাফল্য। 1967 খ্রিস্টাব্দের 8ই আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাংকক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র মিলিত হয়ে আসিয়ান গঠন করে। আসিয়ানের কার্যাবলী ও সাফল্য এখানে উল্লেখ করা হলো। শান্তি, স্বাধীনতা ও নিরপেক্ষতার অঞ্চল। 1971 খ্রিস্টাব্দের 29 নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ানের 5টি সদস্য রাষ্ট্রের বিদেশমন্ত্রীগণ মিলিত হয়ে শান্তি, স্বাধীনতা ও নিরপেক্ষতার অঞ্চল, এটা ইনভার্টেড কমার মধ্যে, ঘোষণাপত্র স্বাক্ষর করেন। এই ঘোষণাপত্রে দক্ষিণ পূর্ব এশিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত রাখার কথা বলা হয় এবং দক্ষিণ এশীয় অঞ্চলের রাষ্ট্রগুলির স্বাধীনতা, স্বাতন্ত্র্য ও সংহতি রক্ষার কথা বলা হয়। মিত্রতা ও সহযোগিতার চুক্তি। 1976 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে আসিয়ানের সদস্য রাষ্ট্রবৃন্দ মিত্রতা ও সহযোগিতার চুক্তিপত্র স্বাক্ষর করে। এই চুক্তিতে সদস্য রাষ্ট্রগুলির পারস্পরিক স্বাধীনতা, সাম্য, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বাতন্ত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলা হয়। এছাড়া শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসার উপায় হিসেবে dispute-settlement mechanism DISPUTE-SETTLEMENT mechanism MECHANISM গঠনের ব্যবস্থা করা হয়। আসিয়ান আঞ্চলিক ফোরাম। 1994 খ্রিস্টাব্দে আসিয়ানের অন্তর্গত 10টি রাষ্ট্র, 10টি আলোচনার সঙ্গী এবং দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়াকে নিয়ে গঠন করা হয় আসিয়ান আঞ্চলিক ফোরাম। ফোরামের অন্তর্গত রাষ্ট্রগুলির মধ্যে নিরাপত্তা রক্ষা এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বাস গঠনের উদ্দেশ্যে এই ফোরাম গঠন করা হয়। আসিয়ান নিরাপত্তা কমিটি। আসিয়ান কোনো সামরিক জোট নয়, তা সত্ত্বেও রাজনৈতিক ও নিরাপত্তাগত সহযোগিতা সুদৃঢ় করার জন্য আসিয়ানের সদস্যবৃন্দ আসিয়ান সিকিউরিটি কাউন্সিল ASEAN সিকিউরিটি ACCURITY কাউন্সিল COUNCIL গঠন করেছে। এর উদ্দেশ্য হল সুস্থ, গণতান্ত্রিক ও সহযোগিতামূলক সম্পর্ক নিশ্চিত করা। আসিয়ান সামাজিক সাংস্কৃতিক কমিউনিটি। দারিদ্র্য ও আর্থসামাজিক অসমতা দূর করে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা, গ্রামীণ জনগণ ও অনগ্রসর সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে আসিয়ান সামাজিক সাংস্কৃতিক কমিউনিটি গঠন করা হয়েছে। এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। আন্তর্জাতিক বাণিজ্যের সমৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা গঠিত হয়। এর প্রধান লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধি করে দ্রব্য সামগ্রী, পরিষেবা, সম্পদ সামগ্রী, প্রযুক্তিগত কলাকৌশল ইত্যাদির আদান প্রদান সহজ করা, বাণিজ্যিক বিধিনিষেধ হ্রাস করা, মুক্ত বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত করা ইত্যাদি। বক্সের মধ্যে মূল্যায়ন। উল্লিখিত আলোচনা থেকে বলা যায় যে বর্তমানে রাজনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে আসিয়ানের ভূমিকা ও কার্যকলাপ বহুমুখী। এই সংগঠনটি আঞ্চলিক সংহতি ও সহযোগিতার মঞ্চ হিসেবে বিশেষ সাফল্য অর্জন করেছে। 7. আসিয়ান একটি সফল সংস্থা হিসেবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টি কারণ উল্লেখ করো। HS, WBCHAC, মডেল, কোশ্চেন। সফল সংস্থা হিসেবে আসিয়ানের বিকাশ। 1967 খ্রিস্টাব্দের 8ই আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাংকক চুক্তি চুক্তি 483
স্বাক্ষরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র মিলিত হয়ে আসিয়ান গঠন করে। সফল সংস্থা হিসেবে আসিয়ানের বিকাশের কারণগুলি হল: দক্ষিণ পূর্ব এশিয়া পরমাণুমুক্ত অঞ্চল চুক্তি 1997 খ্রিস্টাব্দে 15ই ডিসেম্বর ব্যাংককে আসিয়ানের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে আসিয়ানের সদস্য দেশগুলি দক্ষিণ পূর্ব এশিয়া পরমাণুমুক্ত অঞ্চল চুক্তি ব্র্যাকেটে SEANWFZ স্বাক্ষর করে। এগুলো পুরোটাই ক্যাপিটাল লেটারে। এই চুক্তি 1997 খ্রিস্টাব্দের 27শে মার্চ থেকে কার্যকরী হয়। এই চুক্তিতে সাধারণ ও সার্বিক নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি সদস্য রাষ্ট্রগুলির দায়বদ্ধতার কথা বলা হয়। আসিয়ান ভিশন ভয়হাস্যই তালবাসা একা দন্তান্না 2020 1997 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলি কর্তৃক আসিয়ান ভিশন 2020 গ্রহণ করা হয়। ASEAN ভিশন VISION 2020 গ্রহণ করা হয়। এই ভিশনে শান্তি, সমৃদ্ধি ও প্রগতিমূলক চিন্তাধারাকে সামনে রেখে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল 1992 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে 4র্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল ব্র্যাকেটে AFTA এটা ইনভার্টেড কমার মধ্যে গড়ার সিদ্ধান্ত গৃহীত হয়। AFTA ক্যাপিটাল লেটার। এই কর্মসূচিতে স্থির হয় 2011 খ্রিস্টাব্দের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ব্রুনেই বয়রাফলা হস্যদন্তানায়কার হস্যই থেকে এবং 2015 খ্রিস্টাব্দের মধ্যে ভিয়েতনাম, লাওস, মালয়েশিয়া ও কম্বোডিয়া থেকে আমদানি শুল্ক তুলে দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য ছিল আসিয়ান অর্থনৈতিক অঞ্চল গঠন করা ব্র্যাকেটে আসিয়ান ইকোনমিক রিজন। আর একবার বলছি, এর মূল উদ্দেশ্য ছিল আসিয়ান অর্থনৈতিক অঞ্চল, এটা ইনভার্টেড কমার মধ্যে ব্র্যাকেটে আসিয়ান ইকোনমিক রিজিয়ন ASEAN ECONOMIC REGION গঠন করা। দক্ষিণ চীন সাগর ঘোষণা 1992 খ্রিস্টাব্দের 22শে জুলাই ম্যানিলায় ময়জাফালাকা দন্তনাহশৈল একারন্তস্থ দক্ষিণ চীন সাগরের ওপর আসিয়ান ঘোষণাপত্র গৃহীত হয়। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে চীন ও আসিয়ানের কিছু সদস্য রাষ্ট্রের মধ্যে ভূখণ্ডগত বিরোধ অব্যাহত ছিল। এই ঘোষণায় দক্ষিণ চীন সাগর অঞ্চলে শান্তি ও স্থায়িত্বের পরিবেশ বজায় রাখার কথা বলা হয়। বক্সের মধ্যে মূল্যায়ন। উল্লিখিত আলোচনা থেকে বলা যায় যে বর্তমানে রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে আসিয়ানের ভূমিকা ও কার্যকলাপ বহুমুখী। এই সংগঠনটি আঞ্চলিক সংহতি ও সহযোগিতার মঞ্চ হিসেবে বিশেষ সাফল্য অর্জন করেছে। 8. ভারত এবং আসিয়ানের সম্পর্ক আলোচনা করো অথবা আসিয়ানে ভারতের স্বার্থ আলোচনা করো। ভারত এবং আসিয়ানের মধ্যে সম্পর্ক। আসিয়ানের জন্মের প্রথম দিকে ভারত ও আসিয়ানের সম্পর্ক ছিল পরস্পর বিরোধী কিন্তু শত্রুতাপূর্ণ ছিল না, কেননা ভারতীয় নেতৃবৃন্দ আসিয়ানকে আমেরিকার সাম্রাজ্যবাদী প্রতিনিধি এবং আসিয়ান ভারতকে সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি বলে পরস্পরকে অভিহিত করত। কিন্তু সাম্প্রতিককালে আসিয়ান ও ভারতের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে। যেমন 1992 খ্রিস্টাব্দে ভারত আসিয়ানের ইনভার্টেড কমার মধ্যে ক্ষেত্রগত আলোচনার সঙ্গী এই মর্যাদা লাভ করে। আবার 2002 খ্রিস্টাব্দে আসিয়ান এবং ভারত, চীন, জাপান ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে অনুষ্ঠিত বার্ষিক শীর্ষ সম্মেলনে উভয়ের মধ্যে সুসম্পর্কের পটভূমি তৈরি হয়। ভারত ও আসিয়ানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগবিদ্যার পরিবহন, সংস্কৃতি, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কে আলোকপাত করা হলো। পৃষ্ঠা 28। আসিয়ান ভারত শীর্ষ সম্মেলন 2002 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর কম্বোডিয়ায় ভারত এবং আসিয়ানের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আবার 2009 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর উভয়ের মধ্যে 7ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ এই 7 বছরে ভারত ইনভার্টেড কমার মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও জনগণের ক্ষমতায়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের প্রস্তাব রেখেছিল। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সংহতি, কৃষি, মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যা ইত্যাদি। মুক্ত বাণিজ্য চুক্তি। ভারতের লুক ইস্ট পলিসি LOOK ইস্ট EAST পলিসি POLICY এর গৌরবময় অধ্যায় সূচিত হয় যখন 2009 খ্রিস্টাব্দের 13ই আগস্ট ব্যাংককে ভারত ও আসিয়ানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। FREE ট্রেড TRADE এগ্রিমেন্ট AGREEMENT। এই চুক্তির মাধ্যমে ভারত প্রথম বহুপাক্ষিক বাণিজ্যিক চুক্তিতে অনুপ্রবেশ করে। ভারত এবং আসিয়ান আঞ্চলিক ফোরাম। 1996 খ্রিস্টাব্দে ভারত আসিয়ান আঞ্চলিক ফোরামের আসিয়ান রিজিওনাল ফোরাম ASEAN REGIONAL FORUM সদস্যপদ লাভ করে। এক্ষেত্রে ভারত রাজনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নতি, আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব এর প্রতি তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এবং উপকূলবর্তী নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও শান্তি রক্ষার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 2009 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে স্কটল্যান্ডে আসিয়ানের চতুর্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি পূর্ব এশীয় সম্মেলনকে দূরদর্শিতার পরিচায়ক বলে মন্তব্য করেছেন এবং আসিয়ানের অর্থনৈতিক গবেষণা সংস্থার জন্য আর্থিক সাহায্য প্রদানের কথা বলেছেন। তাছাড়া বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব রেখেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারত বিগত 3 দশক ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার সকল রাষ্ট্রের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি বিধান করেছে। যেমন থাইল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি এবং মালয়েশিয়ার সঙ্গে 1993 খ্রিস্টাব্দ থেকে প্রতিরক্ষামূলক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে। ইতিমধ্যে ভারত কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রতি বিশেষ মনোনিবেশ করেছে। আবার ভারতের রণকৌশলগত ও নিরাপত্তার দিক থেকে মায়ানমারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতের পূবে তাকাও নীতি। ভারত পূবে তাকাও নীতি লুক ইস্ট পলিসি এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া তথা আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছে। আবার 2014 খ্রিস্টাব্দে লুক ইস্ট পলিসি POLICY কে অ্যাক্ট ইস্ট পলিসি ACT ইস্ট EAST পলিসি POLICY তে রূপান্তরিত করে ভারত আসিয়ানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষাগত সম্পর্কের উন্নতিকরণের ওপর সবিশেষ গুরুত্ব আরোপ করেছে। বক্সের মধ্যে মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্ব সুলভ। আসিয়ানের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ও বজায় রাখার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নতির পথ প্রশস্ত করা সম্ভব হবে। 9. আসিয়ান দিগদর্শন 2020 ASEAN ভিশন VISION 2020 এর মূলনীতি উল্লেখ করো। আসিয়ান দিগদর্শন গয়হাস্যন্ত তালবস্বরেব দন্তান্না 2020 মূলনীতি। 1997 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলির সরকার প্রধানগণ আসিয়ান সংগঠনের 30 বৎসর পূর্তি উপলক্ষে এক সম্মেলনে মিলিত হয়। আর এই সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়াকে সঠিক অর্থে শান্তি, স্বাধীনতা ও নিরপেক্ষতার অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলি যে দিগদর্শন প্রণয়ন করে তা আসিয়ান দিগদর্শন 2020 আসিয়ান ভিশন 2020 নামে পরিচিত। আসিয়ান দিগদর্শন 2020 মূল নীতিগুলি হল: 1. দক্ষিণ পূর্ব এশিয়াতে পেশাগত ও অন্যান্য পরিষেবার অবাধ প্রবাহ বা চলাচলের গতি ত্বরান্বিত করা। 2. দক্ষিণ পূর্ব এশিয়ার জনগণের শান্তিপূর্ণ,
সুস্থিতিসম্পন্ন সমৃদ্ধিজনক জীবনযাত্রার মান নিশ্চিত করা। 3. প্রশিক্ষণ, সামর্থ্য, দক্ষতা ও গুণগত শিক্ষার ভিত্তিতে অর্থনীতির সকল ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন বৃদ্ধি করা। 4. অসম অর্থনৈতিক বিকাশ, দারিদ্র্য এবং আর্থসামাজিক প্রভেদ দূরীকরণের মঞ্চ হিসেবে আসিয়ানকে ব্যবহার করা। 5. আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল (আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া) এবং বাণিজ্যের উদারীকরণের মাধ্যমে অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার মান উন্নত করা। 6. আসিয়ানের রাষ্ট্রগুলির মধ্যে আধুনিক ও প্রতিযোগিতামূলক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষেত্র গড়ে তোলা। 7. আসিয়ানের দেশগুলির মধ্যে শক্তি, বিদ্যুৎ, প্রাকৃতিক সম্পদ ও জল ইত্যাদি ক্ষেত্রে আন্তঃযোগাযোগের ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। দন্তান্বয়তায় বিসর্গ জয়কার গয়কার জয়কার গয়কার র। 8. আসিয়ান বাণিজ্যের অবাধ চলাচল সুনিশ্চিত করে বিশ্বমানের অনুরূপ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করা, যথা স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশগত চাহিদাসমূহ পরিপূর্ণ করা। 9. খনিজ সম্পদের ক্ষেত্রে আসিয়ান বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা। এক্ষেত্রে উন্নত মানের প্রযুক্তির ব্যবহার, গবেষণা পরিচালনা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও অংশীদারিত্বের মনোভাব সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। 10. সুসংহত ও সঙ্গতিপূর্ণ আন্তঃ-আসিয়ান পরিবহন নেটওয়ার্কের মাধ্যমে উন্নত মানের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। 11. পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিদ্যমান বিবাদের নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এক্ষেত্রে কম্বোডিয়ার বিবাদ, পূর্ব টিউমরের বিবাদ নিরসন উল্লেখযোগ্য। বক্সের মধ্যে মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে আসিয়ানের সাধারণ স্বার্থ রক্ষণাবেক্ষণের জন্য এটি আন্তর্জাতিক সমাজে ইতিবাচক ভূমিকা পালনে আগ্রহী। এক্ষেত্রে আসিয়ান সম অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন, অন্যান্য আঞ্চলিক সংস্থাগুলির সাথে সম্পর্ক স্থাপন ইত্যাদি ক্ষেত্রে আগ্রহের মনোভাব প্রকাশ করেছে। এছাড়া 2015 খ্রিস্টাব্দের মধ্যে আসিয়ান ভিশন 2020 লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ ও বহুমুখী চুক্তি সম্পাদন করেছে, ফলে অনেক ক্ষেত্রে আসিয়ান সাফল্যও পেয়েছে। পেজ 29। 10. ময়াকা কয়টায় চুক্তি কি? মাস্ট্রিক্ট ময়াকা কয়টায় চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের প্রধান স্তম্ভগুলি সম্পর্কে আলোচনা করো। মাস্ট্রিক্ট চুক্তি 1992 খ্রিস্টাব্দের 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডের মাস্ট্রিক্ট ও ইউরোপীয় কমিউনিটির নেতৃবৃন্দ বিখ্যাত ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইউনিয়ন চুক্তি স্বাক্ষর করে, যা মাস্ট্রিক্ট ময়াকা কয়টায় চুক্তি নামে পরিচিত। 1993 খ্রিস্টাব্দের 1 নভেম্বর থেকে এই চুক্তি কার্যকর হয় এবং ফলস্বরূপ গঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান স্তম্ভসমূহ। মাস্ট্রিক্ট চুক্তি ইউরোপীয় ইউনিয়নের নীতি বা কর্মপন্থাকে 3টি ভাগে বিভক্ত করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের স্তম্ভ নামে পরিচিত। সেগুলি হল: 1. সম্প্রদায় বা কমিউনিটি। মাস্ট্রিক্ট চুক্তি অনুযায়ী অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত নীতিসমূহের সম্পর্কে গঠিত হয় সম্প্রদায়। এক্ষেত্রে ইউরোপের জন্য একটি অর্থনৈতিক ইউনিয়ন গড়ে তোলার কথা বলা হয়। এই অর্থনৈতিক ইউনিয়ন প্রতিটি দেশের জন্য আলাদা মুদ্রার পরিবর্তন করে একটি সাধারণ মুদ্রার প্রচলন করে, যার নাম ইউরো। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 2002 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়নের 12টি সদস্য রাষ্ট্রে ইউরো মুদ্রা চালু হয়। 2. অভিন্ন বৈদেশিক ও নিরাপত্তা নীতি। মাস্ট্রিক্ট চুক্তির দ্বিতীয় লক্ষ্যটি হল ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির জন্য এক সার্বজনীন বিদেশ নীতি ও নিরাপত্তা নীতি (কমন ফরেন অ্যান্ড সিকিউরিটি পলিসি)
হাইফেন দিয়ে CFS প্রণয়ন করা, যা সদস্য রাষ্ট্রগুলির সার্বভৌমিকতায় আঘাত আসতে পারে বলে এই নীতির ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়নি। তবে সদস্য রাষ্ট্রগুলির সার্বভৌমিকতায় আঘাত আসতে পারে বলে এই নীতির ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়নি। 3. ইউরোপীয় পুলিশ সংস্থা। মাস্ট্রিক্ট চুক্তির তৃতীয় অবদান হল একটি ইউরোপীয় পুলিশ সংস্থা, অর্থাৎ পুলিশ অ্যান্ড জুডিশিয়াল কোঅপারেশন ইন ক্রিমিনাল ম্যাটার্স, পুলিশ অ্যান্ড জুডিশিয়াল JUDICIAL COOPERATION in criminal CRIMINAL matters MATTERS ব্র্যাকেটে PJCC গড়ে তোলা। ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে অপরাধ দমন করাই হলো এই সংস্থার মূল উদ্দেশ্য। বক্সের মধ্যে মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে মাস্ট্রিক্ট চুক্তি শুধু নামের পরিবর্তনই নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতেও সহায়তা করেছে। 11. মাস্ট্রিক্ট চুক্তির বিভিন্ন দিকসমূহ সংক্ষেপে আলোচনা করো। মাস্ট্রিক্ট চুক্তির বিভিন্ন দিকসমূহ। 1992 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের মাস্ট্রিক্ট ময়াকাদন্তা শয়টায় রফলা হাস্যই কয়টায় শহরে ইউরোপের 12টি রাষ্ট্রের উপস্থিতিতে মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির উপস্থিতিতে মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রধান উদ্দেশ্য হল ইউরোপের দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি করা। এই চুক্তির উপর ভিত্তি করেই 1992 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। মাস্ট্রিক্ট চুক্তির মূল বিধানগুলি হল: 1. অর্থনৈতিক ইউনিয়ন। মাস্ট্রিক্ট চুক্তিতে বলা হয়েছে 1994 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ইউরোপীয় কমিউনিটি কর্তৃক গঠিত হবে ইউরোপীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্র্যাকেটে ইউরোপিয়ান মনিটারি ইনস্টিটিউট EUROPEAN MONETARY INSTITUTE। এই প্রতিষ্ঠান ইউরোপীয় কমিউনিস্ট মুদ্রা নামক ক-মহাশয়-হস্য-দন্ত-নাহাস্য-দন্ত-শয়টায় মুদ্রা নামক এক অভিন্ন মুদ্রার প্রচলন করবে। 2. রাজনৈতিক ইউনিয়ন। ইউরোপীয় কমিউনিটি অভিন্ন বৈদেশিক ও নিরাপত্তা নীতি অনুসরণ করবে। প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় পশ্চিম ইউরোপীয় ইউনিয়নের ব্র্যাকেটে ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন এর নিকট প্রেরণ করা হবে। 3. সহযোগিতা নীতি প্রণয়নের নতুন ক্ষেত্র। চুক্তির শর্তানুযায়ী ইউরোপীয় কমিউনিটি শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি, ভোক্তা সুরক্ষা, শিল্প, গবেষণা, পরিবেশ, উন্নয়নমূলক সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে নীতি প্রণয়ন এবং সহযোগিতার এলাকাকে সম্প্রসারিত করতে পারে। 4. ইউরোপীয় পার্লামেন্ট ও শাসন বিভাগীয় কমিশন। চুক্তি অনুযায়ী ইউরোপীয় পার্লামেন্ট 518 জন সদস্য নিয়ে গঠিত হবে। শাসন বিভাগীয় কমিশন গঠনের ক্ষেত্রে পার্লামেন্টের পরামর্শ গৃহীত হবে। আভ্যন্তরীণ বাণিজ্যিক পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য এবং ভোক্তা সুরক্ষার উপর পার্লামেন্টের সীমিত এখতিয়ার থাকবে। 5. ইউরোপীয় কমিউনিটির নাগরিকত্ব। ইউরোপীয় কমিউনিটির নাগরিকদের ভোটাধিকার থাকবে এবং তারা স্থানীয় নির্বাচন পরিকল্পনা করতে পারবে। আবার 1993 খ্রিস্টাব্দের পর নাগরিকদের যে কোনো ইউরোপীয় কমিউনিটির দূতাবাস থেকে কূটনৈতিক সহায়তা আবার 1993 খ্রিস্টাব্দের পর নাগরিকগণ যে কোনো ইউরোপীয় কমিউনিটির দূতাবাস থেকে কূটনৈতিক সহায়তা পাবে। বক্সের মধ্যে মূল্যায়ন। উল্লিখিত আলোচনা থেকে বলা যায় সামগ্রিক চুক্তি ইউরোপীয় সংহতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তিতে যে ইউরোপীয় কমিউনিটির কথা বলা হয়েছে এটি বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন নামে পরিচিত। 12. ইউরোপীয় ইউনিয়নের যে কোনো 4টি উদ্দেশ্য উল্লেখ করো। ইউরোপীয় ইউনিয়নের হস্যই হস্য রয়কার পয় দীর্ঘই অন্তুস্ত ইউনিয়ন হস্যই হস্য দন্তনাহাস্য অন্তুস্ত দন্তনায়কাররা উদ্দেশ্য। 1951 খ্রিস্টাব্দের 18 এপ্রিল ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গের লহেসুক কয়শয় একার বয়াকার গয়রেফিকার মধ্যে স্বাক্ষরিত প্যারিস চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান
কোল অ্যান্ড স্টিল কমিউনিটি ব্র্যাকেটে ESCC গঠিত হয়। 1957 খ্রিস্টাব্দে 25শে মার্চ এই 6টি রাষ্ট্র রোম চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গড়ে তোলে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি ব্র্যাকেটে ECC, এগুলো সবই ক্যাপিটাল লেটার, এবং ইউরোপীয় অ্যাটমিক এনার্জি কমিউনিটি ব্র্যাকেটে EURATOM। পরবর্তী সময় 1965 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল স্বাক্ষরিত হয় মিলন চুক্তি এবং এটি 1967 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে কার্যকরী হয়। এই চুক্তি অনুযায়ী ECSC, EEC এবং EURATOM একত্রিত হয়ে গঠিত হয় ইউরোপীয় কমিউনিটি এবং এটি 1993 খ্রিস্টাব্দের 1 নভেম্বর কার্যকরী হয়। 1992 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি ম্যাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয়, আর এই চুক্তির ফলেই জন্মলাভ করে ইউরোপীয় ইউনিয়ন। যে সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে সেগুলি হল: 1. সুষম ও স্ববহনক্ষম উন্নয়ন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উদ্দেশ্য হল সদস্য দেশগুলির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করা ও উচ্চ নিয়োগের হার বজায় রেখে সুষম এবং স্ববহনক্ষম উন্নয়নের লক্ষ্য অর্জন করা। স্ববহনক্ষম দন্তাশয় ব হ দন্তান্ন কংসক্ষয় ম। 2. ইউরোপীয় নাগরিকত্ব প্রবর্তন। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য হল সদস্য দেশগুলির অধিবাসীদের জাতীয় নাগরিকত্বের পাশাপাশি ইউরোপীয় নাগরিকত্ব প্রদান করা এবং এই ইউরোপীয় নাগরিকদের নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রদান করা। 3. স্বাধীনতা ও নিরাপত্তার পরিবেশ। নিরাপত্তা, ন্যায় ও স্বাধীনতা, বিশেষ করে ব্যক্তির চলাচলের স্বাধীনতার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা ইউরোপীয় ইউনিয়নের একটি উদ্দেশ্য। 4. অভিন্ন আইন প্রবর্তন। সদস্য দেশগুলির মধ্যে অভিন্ন ইউরোপীয় ইউনিয়ন আইন প্রবর্তন করা এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষি ও বাণিজ্যের ক্ষেত্রে এই সদস্য দেশগুলির জন্য সাধারণ ও অভিন্ন নীতি প্রবর্তন করেছে। ইনভার্ট বক্সের মধ্যে মূল্যায়ন। পরিশেষে বলা যায়, ইউরোপীয় ইউনিয়ন তার প্রায় সবকটি উদ্দেশ্যই পূরণ করতে সমর্থ হয়েছে। এটি সদস্য দেশগুলির মধ্যে মূলধন, শ্রম এবং দ্রব্য ও সেবা কার্যের অবাধ চলাচল নিশ্চিত করেছে। আবার সদস্য দেশগুলির জন্য প্রবর্তন করেছে অভিন্ন সাধারণ মুদ্রা ইউরো। 13. ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো সংক্ষেপে আলোচনা করো। ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো। 1992 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের মাস্ট্রিক্ট শহরে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ভুক্ত ব্র্যাকেটে EEC ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি 12টি দেশ নিজেদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করে, যা মাস্ট্রিক্ট চুক্তি বা ইউরোপীয় ইউনিয়ন চুক্তি নামে পরিচিত। এই চুক্তি অনুযায়ী ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর নাম পরিবর্তন করে 1992 খ্রিস্টাব্দে নতুন যে সংস্থা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় তা ইউরোপীয় ইউনিয়ন নামে পরিচিত। 1993 খ্রিস্টাব্দের 1 নভেম্বর থেকে মাস্ট্রিক্ট চুক্তি কার্যকর হয় এবং ইউরোপীয় ইউনিয়নের কাজকর্ম শুরু হয়। এই সংগঠনের 12টি মূল বা প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র হল বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন এবং গ্রেট ব্রিটেন। 2002 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে এর মুদ্রা ইউরো চালু হয়। পরবর্তী সময়ে সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া দন্তাশয়, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া ব্র্যাকেটে 2004, অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেন ব্র্যাকেটে 1995, বুলগেরিয়া ও রোমানিয়া 2007 এবং ক্রোয়েশিয়া 2013 এই সংগঠনে যোগদান করে। বর্তমানে 2020 এর সদস্য সংখ্যা হল 27।
কেননা গ্রেট ব্রিটেন 2020 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগ করে, যা ব্রেক্সিট BREXIT নামে অভিহিত। ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ হল ইউরোপীয় কমিশন। ইউরোপীয় কমিশন হল ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়। এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শহরে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে একজন করে সদস্য নিয়ে এটি গঠিত হয়। বর্তমানে ইউরোপীয় কমিশনের সদস্য সংখ্যা হল 27। কমিশনারদের কার্যকালের মেয়াদ 4 বছর, তবে তারা পুনরায় নিযুক্ত হতে পারে। কমিশনের অধীনে 15,000 জন কর্মী রয়েছে। এরা ইউরোক্র্যাটস নামে পরিচিত। হস্যই হস্যৌ রয়কার, কয় রফলা জফলা আকার ট দন্তাস্য। ইউরোপীয় কাউন্সিল। ইউরোপীয় কাউন্সিল হল ইউরোপীয় ইউনিয়নের মূল সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। প্রতিটি সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের নিয়ে এই কাউন্সিল গঠিত হয়। ইউরোপীয় কাউন্সিল বছরে 2 বার ইউরোপীয় কমিশনের সভাপতির সঙ্গে আলোচনায় বসে এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মপন্থা ও নীতি নির্ধারণ করে। মন্ত্রিসভা। প্রতিটি দেশের প্রধানমন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়, তবে বিষয়ভিত্তিক আলোচনার ক্ষেত্রে মন্ত্রিসভায় অন্যান্য মন্ত্রীরাও থাকতে পারেন। যেমন কৃষি সংক্রান্ত কোনো আলোচনার ক্ষেত্রে 27টি রাষ্ট্রের 27 জন কৃষিমন্ত্রী থাকবেন, বা অর্থ সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে 27 জন অর্থমন্ত্রী থাকবেন। মন্ত্রিসভার নীতিসমূহ বাস্তবায়িত করা কমিশনের কাজ। ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় পার্লামেন্ট 785 জন সদস্য নিয়ে গঠিত হয়। প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট গঠিত হয়। এর সদস্যরা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নামে পরিচিত। প্রকৃতপক্ষে ইউরোপীয় সংসদ একটি বিতর্ক সভারূপে কাজ করে। ইউরোপীয় ন্যায় বিচারালয়। ইউরোপীয় বিচারালয় 1952 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদর দপ্তর লুক্সেমবার্গে লহসি কয়েশয় একার ম বয়াকার গয়রেফেকার অবস্থিত। প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে একজন করে বিচারপতি নিয়ে এই আদালত গঠিত হয়। তবে কোনো মামলা চলাকালীন সময়ে সকল বিচারপতি একসঙ্গে উপস্থিত থাকতে পারেন না। কেবল 13 জন বিচারপতি উপস্থিত থাকতে পারেন। এই 13 জন বিচারপতির সমাবেশকে বলা হয় গ্র্যান্ড চেম্বার, GRAND চেম্বার, CHAMBER। হিসাব রক্ষকদের আদালত। এটি 1975 খ্রিস্টাব্দের 22শে জুলাই প্রতিষ্ঠিত হয় এবং 1977 খ্রিস্টাব্দের 1 জুন থেকে কার্যকরী হয়। ইউরোপীয় দেশগুলির যাবতীয় আয় এবং বর্তমান ও অতীত ব্যয়ের হিসাব নিরীক্ষণ করা এই আদালতের কাজ। ইউরোপীয় অর্থনৈতিক ও সামাজিক কমিটি। পরামর্শদানকারী সংস্থা হিসেবে 1957 খ্রিস্টাব্দে ইউরোপীয় অর্থনৈতিক ও সামাজিক কমিটি প্রতিষ্ঠিত হয়। কর্মচারী, শ্রমিক ইউনিয়ন, ভোক্তাবৃন্দ প্রভৃতি প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠিত হয়। এই কমিটির অফিস ব্রাসেলস বয় রফলা আকার দন্তশয়কার ল দন্তশয়কার অবস্থিত। মূল্যায়ন বক্সের মধ্যে উল্লিখিত প্রতিষ্ঠানগুলি ছাড়াও কমিউনিটি আইন, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক, ইউরোপীয় বিনিয়োগ ফান্ড, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, অঞ্চলসমূহের কমিটি ইত্যাদি এই সংগঠনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। একটি উন্নত অর্থনৈতিক কমিউনিটি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের ক্ষেত্রে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের গণতান্ত্রিক গঠন কাঠামো ও সঠিক কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করেছে।